জি 24 ঘন্টায় 5 কাহন নিয়ে আমি শুভ বসে আছি আপনাদের সঙ্গে। আর আজ মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডে ভোট প্রায় শেষ হব করছে, কিন্তু এর মধ্যে মোটামুটিভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু গত কদিন ধরে যদি আমরা দেখি, রীতিমতো তুলকালাম হয়ে গেছিল রাজনৈতিকভাবে মহারাষ্ট্র এবং অবশ্যই ঝাড়খণ্ড। একের পর এক ইস্যু, একের পর এক বিস্ফোরক ইস্যু। মহাযুদ্ধ মহারাষ্ট্রে, একই সঙ্গে ঝাড়খণ্ড, সেখানেও একের পর এক ইস্যু। এবং সেই জায়গায় গিয়ে মহারাষ্ট্রের দিকে আমরা অবশ্যই নজর রাখবো, আমরা ঝাড়খণ্ডের দিকে নজর রাখবো, কারণ ভোট রয়েছে ঝাড়খণ্ডেও। এবং কার দখলে কোন রাজ্য, এই নিয়েও কিন্তু একটা সওয়াল জবাব উঠছে। এবং রেজাল্টের আগেই রেজাল্ট আউট জি মিডিয়ার এআই অ্যাঙ্কার জিনিয়ার প্রেডিকশন কোন জায়গায়, সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আর আজ এই নিয়ে আলোচনা করব, জিনিয়ার কি প্রেডিকশন, এক্সিট পোল, এক্সিট পোল জি মিডিয়ায়, সেই দিকে নজর রাখবো। এবং অবশ্যই মহারাষ্ট্র ঝাড়খণ্ডে কি হতে পারে, কিভাবে রাজনৈতিক গতি প্রকৃতি পাল্টে যেতে পারে, এই দুই রাজ্যের ফলাফলে নজর থাকবে। आपको अब मिलवाते हैं भारत की पहली एआई एंकर जीनिया से। आपका नाम जीनिया कैसे पड़ा? आप ही की तरह मैं भी जी फैमिली का हिस्सा हूँ, इसीलिए मेरा नाम भी जी है और इसी से बना है मेरा नाम जीनिया। আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আমাদের সঙ্গে রয়েছে অতনু চট্টোপাধ্যায় সিপিআইএম এর, আমাদের সঙ্গে শর্মিষ্ঠা ভট্টাচার্য বিজেপির রয়েছেন, আমাদের সঙ্গে কংগ্রেসের লিপিকা ঘোষ থাকবেন, আমাদের তৃণমূল সমর্থক সৌমদীপ আচার্য রয়েছেন, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতে রাজাগোপাল বাবুর কাছেই যাবো। রাজাদা, সার্বিকভাবে সকাল থেকে আমরা ভোট দেখলাম এবং সবথেকে বেশি তো ঝাড়খণ্ডের থেকেও মহারাষ্ট্র নিয়ে চর্চা জোরদার, কারণ গতকালকেও আমরা যেরকম দেখলাম বিটকয়েন কেলেঙ্কারি, তার আগে বিজেপির নেতা তিনি টাকা নিয়ে ধরা পড়ছেন, এবং বিটকয়েন কেলেঙ্কারি অবশ্যই সুপ্রিয়া সুলে, এবং এই জায়গাটায় মানে শাসক বিরোধী কেউই বাকি নেই মহারাষ্ট্রে। হ্যাঁ দেখুন, মানে ভারতবর্ষে যারা রাজনীতি করছেন, মানে দুঃখের জন্যই হোক বা অন্য কারণেই ঘটুক, তারা নানানভাবে নানান প্রক্রিয়ায় এই ধরনের কেলেঙ্কারির সঙ্গে জড়িত। এটা নতুন কিছু নয় এবং মানুষ এগুলো দেখতে অভ্যস্ত এবং মানুষ জানে কোনো প্রতিকার নেই। না কিন্তু রাজাদা, বিষয়টা ইন্টারেস্টিং এই জায়গা থেকে। এই আগে আমরা এই বিষয়টা দক্ষিণের দিকে দেখতাম, দক্ষিণের রাজ্যগুলিতে দেখতাম, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে কর্ণাটক থেকে শুরু করে, সেখানে ওই টাকা দিয়ে ভোট কেনার একটা ব্যাপার ছিল। এবং এইটা মহারাষ্ট্রের ক্ষেত্রে এবারে ঠারে ঠারে এই অভিযোগটা সামনে আসছে। হ্যাঁ, এই তো ঠিকই কথা, এগুলো তো রয়েছে। এবং আমরা কোনোদিন বাংলায় আজকে যা ঘটছে আগে দেখতাম না, কিন্তু মানুষ হয়ে যায়। মানুষের এটাই করছে যে উপায়হীন, সে জানে যে গণতন্ত্রে তার কাজ একটা ভোট দেওয়া, যাতে করে একটা গণতান্ত্রিক সরকার থাকে। এবং গণতান্ত্রিক সরকার না থাকলে কি হতে পারে সেটাও সে জানে। ওই জন্যই তার দায়িত্ব সে ভোট দেওয়াটা, সেটাই মনে করে। এবং যেটা ঘটছে যে দেখুন, 2019 সালে যে নির্বাচন ঘটেছিল অ্যাসেম্বলি, তারপরে যে লোকসভা নির্বাচন হলো, দেখা গেল যে সেখানে একটা মানে যে যারা শাসক ছিল তাদের একটা ভাগ্য বিপর্যয় ঘটেছে। এখন সেইখান থেকেই মানুষের উৎসাহ যে ভাগ্য বিপর্যয় না তাদের সাংগঠনিক বিপর্যয়, না তাদের জনপ্রিয়তার অভাব, বা যেগুলো আপনি বলছেন যে সমস্ত দুর্নীতির খবর, কোনটা সত্যি, এই নিয়েই ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের সব রাজ্য, মহারাষ্ট্র একই কেস। তবে আমি একটু নির্বাচনের তথ্য নিয়ে দেখছিলাম যে খুব একটা যে মানুষের যে জনপ্রিয়তা কেউ হারিয়েছে সেরকম ঘটছে না। মোটামুটি ভোট ব্যাংক মহাজুতি বা মহাবিকাশ অ্যালায়েন্স তারা একই জায়গায় রেখেছে। এখন দেখা যাক যে মানুষ কাকে কি ভাবছে। এবং অনেকটাই আমার যেটা সাংগঠনিক দিক থেকে মহাজুতি অ্যালায়েন্স, যেটা বিজেপির নেতৃত্বে, তারা অনেকটা সংঘবদ্ধ বলেই মনে হয়েছে। এবং যেটা যে প্রেডিকশন ছিল, পোল প্রেডিকশন, তাতেও অনেক যে এজেন্সি করেছে তারাও বলছে যে মহাজুতি এগিয়ে আছে। কিন্তু জানি না, সেটা তো অর্ধেক সময় মেলে না। আজকে তো এক্সিট পোল হয়তো কিছু খবর দেওয়া আসবে, কিন্তু সেগুলো যে সত্যি হবে তাও আমরা জানি না। ভোট হয়ে গেছে, 23 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। তবে আপনি যেটা বললেন যে মানুষের কাছে
চিন্তা ভাবনার প্রচুর প্রচুর জায়গায় রয়েছে, কিন্তু মানুষ সেভাবে চিন্তা করে ভোট দিচ্ছে না। এটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের ট্র্যাজেডি। আচ্ছা, আমি আসবো, আমি শর্মিষ্ঠাদির কাছে। শর্মিষ্ঠাদি, কি মনে হচ্ছে কি হবে? আর ইউপিতেও বাই ইলেকশন, সেখানেও ভোট রয়েছে বেশ কয়েকটা জায়গায়। আমি শুধু মোটের ওপর যদি মহারাষ্ট্র আর ঝাড়খণ্ড ধরি, না, যদি মিডিয়া না থাকতো তাহলে এই যে বাইরে, পশ্চিমবাংলার বাইরে যে নির্বাচনগুলো হতো, সারা দেশে হচ্ছে, সারা দেশের মানুষ মনে হয় বুঝতেই পারতো না। তার কারণ হচ্ছে কোনো রক্তপাত নেই, বন্দুক নেই, গোলাগুলি নেই, কিছু নেই, এত স্মুথলি ইলেকশন, সবাই ভোট দিচ্ছে। কারণ আমরা সম্প্রতি আমাদের বাই ইলেকশনগুলো পশ্চিমবাংলায় দেখেছি, হ্যাঁ, যেটা সরকার পরিবর্তন ইলেকশন নয়, সেখানেও কিভাবে রক্তপাত হয়েছে, সমস্ত যে কেওয়াসগুলো হয়েছে। সত্যি মিডিয়া না থাকলে বোধহয় বাংলার বাইরের মানুষ বোধহয়, আমরা বাংলার মানুষ কেউ জানতেই পারতাম না যে ভারতবর্ষে অন্য রাজ্যগুলো ইলেকশন হচ্ছে। এখন কথা হচ্ছে, শুনুন, ভারতবর্ষে এখন মানে এনডিএ বা আমাদের এই জোট ছাড়া আর কাকে আপনি ভোট দেবেন? ইন্ডি জোট আপনি দেখুন, তারা যেখানে যেখানে লড়ছে, কংগ্রেস সমস্ত কথায় যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, না, এগুলো তো সমস্ত মিথ্যা কথা বলে যাচ্ছে তারা, না? কারণ তারা বলছে বিজেপি যদি আসে সংবিধান তুলে দেবে, বিজেপি যদি আসে সংরক্ষণ তুলে দেবে। কিন্তু আমরা কি দেখলাম? ন্যাশনাল কনফারেন্সে যখন কংগ্রেস জিতলো, তাদের সহায়তায় নিয়ে জম্মু কাশ্মীরে জিতলো, সবার আগে তারা সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলছে। আমরা একটু ইস্যু ধরে ধরে আলোচনা করলে আমার মনে হয় বিষয়টা সুবিধে হয়, কারণ আমরা অবশ্যই এক্সিট পোল যেটা সেটা দেখানোর চেষ্টা করব যখনই সেই আমাদের কাউন্ট শুরু হয়। এবং আমাদের এআই অ্যাঙ্কার জিনিয়া লোকসভা ভোটে আপনাদের মনে থাকতে পারে যে সমস্ত হিসেব ওলটপালট করে দিয়েছিল, কিন্তু জিনিয়ার যে হিসেব আমরা অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, যেখানে লোকসভা ভোটের যা অ্যাকচুয়াল অঙ্ক তার অনেক কাছাকাছি প্রেডিকশন ছিল জিনিয়ার তরফে। আমি যদি ইস্যু ধরে ধরে যাই শর্মিষ্ঠাদি, দেখো, ভোটের আগে নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে রেওড়ি কালচার, খয়রাতির রাজনীতি। আমরা দেখলাম এই দুটো রাজ্যেই শেষ পর্যন্ত খয়রাতির রাজনীতিতেই পড়তে হলো বিজেপিকেও। না দেখুন, এটা খয়রাতি মানে এটা দ্বিচারিতা নয়। না না, শুনুন, কে কিভাবে কোন রাজ্যে ইলেকশন করবে আপনি খয়রাতি বলছেন ঠিকই, কিন্তু এটার তো কোনো, সমস্ত রাজ্যে কোন রাজ্যে কিভাবে তারা ইলেকশন, এটা তাদের নিজস্ব পলিসি, এটা তাদের সম্পূর্ণ এই পলিসি তো কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছে। একটা রাজ্য আলাদা দেখছি না। সেই যে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার নিয়ে তুমুল সমালোচনা ছিল, এখন সবাই সেই পথে। না 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 না, শুনুন, তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার তো আজ আছে, এখন অনেক লোক পাচ্ছে না, এবং তারা লক্ষ্মীর ভান্ডার একটা টাকা আরেকটা টাকায় যেভাবে তারা ব্যয় করছে এবং সরকারি প্রকল্পগুলো যেভাবে যথেচ্ছাচার করছে, সেটা নিশ্চয়ই অন্য রাজ্যগুলোতে হয় না। অন্য রাজ্যগুলো সেগুলো হয় না। আজকে একটা প্রকল্পে মিড ডে মিলের টাকা আরেকটা জায়গায় যাচ্ছে, আবাস যোজনার টাকা অন্য জায়গায় যাচ্ছে। কিন্তু আপনারাই তো অভিযোগ করেছিলেন কর্ণাটকে এই ধরনের প্রকল্প চালাতে সরকার হিমশিম খাচ্ছে। যখন রাহুল গান্ধী বলছেন মহারাষ্ট্রে ৩,০০০ টাকা করে মাসে মহিলাদের দেবে, আপনারা বলছেন মিথ্যা কথা বলছে সরকার, এটা চালাতেই পারে না, দিতেই পারে না, কিন্তু আপনারাও তো ১,৫০০ টাকা দিচ্ছেন। শুনুন, জনহিতকর যে প্রকল্পগুলো সরকার বিভিন্ন রাজ্যে তারা চালাতেই পারে, সেটা জনগণের প্রকল্পের টাকা যখন দেখা যায় যে জনগণ পাচ্ছে না, সেটা নেতাদের পকেটে যাচ্ছে, নেতাদের বাড়িতে তহবিল বাড়ছে, প্রশ্নগুলো সেখানেই আছে। আচ্ছা, অতনুর কাছে আসো। আবাস যোজনা হোক, মিড ডে মিল হোক, আর যে কোনো প্রকল্প। মহারাষ্ট্রের নির্বাচন যদি সব্যসাচী ফলো করো, 2019-এর রেজাল্টের পর থেকে আমার মনে হয় একের পর এক যেরকম ঘটনাবহুল থেকেছে গোটা মহারাষ্ট্র, 2019-এ প্রায় 61.4% টার্ন আউট হয়, তারপরে দাঁড়িয়ে হচ্ছে সেখানে গভর্নমেন্ট ফর্ম হয়, গভর্নমেন্ট ফর্ম করতে পারা যায় না প্রথমে, পরবর্তীকালে অজিত পাওয়ারের সমর্থনে ফরেন ভদ্রলোকের নাম কি, বিজেপির যে ছিল উনি হচ্ছেন দেবেন্দ্র ফডনবিস, উনি হচ্ছেন শোনান করেন, তারপরে আবার হচ্ছে গিয়ে ভেঙে যায়, আবার হচ্ছে গিয়ে উদ্ধব ঠাকরে হন, আবার উদ্ধব ঠাকরের সঙ্গে একনাথ শিন্ডের ঝামেলা, সেখান থেকে বেরিয়ে গিয়ে ফাইনালি একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী এবং দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী। এই ইয়েতে ফরমেশন হচ্ছে মহারাষ্ট্রে, মানে যে ঘটনাবহুল পরম্পরা মনে থাকবে আমাদের, সেই সময় রোজই হচ্ছে খবরের কাগজ খুললেই মহারাষ্ট্র। আমি এইগুলো ধরে ধরে আসবো, কিন্তু আমি যে বিষয়টা জানতে চাইছি, আমি যদি ইস্যু ধরে যেহেতু আলোচনা করতে চাইছি, এই যে তোমরা দেখো প্রত্যেকটার ম্যানিফেস্টোতে, সেটা ইন্ডিয়া জোট হোক বা এনডিএ জোট হোক, যে বিষয় নিয়ে আগে প্রধানমন্ত্রী সুর চড়িয়েছিলেন যে এভাবে পাইয়ে দেওয়া রাজনীতি অর্থনীতি বিরুদ্ধ,
ট্যাক্স পেয়ারদের টাকায় আমি কেন খয়রাতি করব, কিন্তু সমস্ত দলই সেই একই পথে হাঁটতে হচ্ছে তাকে, এটাই তাহলে আমাদের ফিউচার দাঁড়াচ্ছে। না, এর থেকে কেউ বের হতে এটা তো পারবে না। কখনো ফিউচার হতে পারে না। শুভরাজি, একটা জিনিস তোমাকে বুঝতে হবে, অর্থনীতিবিদদের একাংশ এটা বলেন যে সরাসরি মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া এটা একটা হতে পারে, কিন্তু সেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা সবসময় কমজোর অর্থনীতিকে নিদর্শন করে। আবার উল্টো দিকে তুমি যদি দেখো, যদি কর্মসংস্থান না হয়, যদি সরকার কর্মসংস্থান গ্যারান্টেড করতে না পারে, যে কোনো সরকারই, আমাদের রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, এই সময় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত কটা সেক্টর, সবচেয়ে বড় যে চাকরি সেক্টর ছিল রেল, মানতে হবে যে তাতে বিরোধী হচ্ছে সরকার লক্ষ যেখানে আছে লক্ষ তারাও কর্মসংস্থান তৈরি করতে পারেনি, তারা পারছে না, সেই কারণে এই পথে চলতে হচ্ছে। অবশ্যই কর্মসংস্থান তো সরকার তৈরি করবে। এই রাজ্যে কর্মসংস্থানের প্রশ্নে তৃণমূলকে প্রশ্ন করতে হবে, সেন্টারে বিজেপিকে প্রশ্ন করতে হবে, যে পাওয়ারে আছে কোয়েশ্চেন তো তাকেই করতে হবে। বিরোধীরা তো আর কর্মসংস্থান তৈরি করে দেবে না, বিরোধীরা তো শিল্প এনে দেবে না। শিল্প এনে কর্মসংস্থান তৈরি করে সেখান থেকে মানে সাধারণ মানুষের পকেটে যাতে রোজগারের টাকা পৌঁছায়, এটাই তো সরকারের কাজ। সরকার এই কাজটার বাইরে আর কি কাজ প্রধান হিসেবে বেছে নেয়? আমি সৌমদীপের কাছে, সৌমদীপ, তাহলে তো এখন তো তৃণমূলের কলার উঁচু, মানে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল, এখন সেই গোটা আমরা দুটো জনই যে নির্বাচন দেখি সেই পথে সব দল। না, আমি মনে করি যে পরীক্ষায় নামতে তারা ভয় পায় যাদের প্রিপেয়ার্ড থাকে না। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা সারা জীবন, সারা বছর, ইলেকশনের সময় হোক, ইলেকশনের পরে হোক, ইলেকশনের আগে হোক, এই 5 বছর যে ইলেকশন হয়েছে, আমরা সারা বছর সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনও আছি। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা লক্ষ্মী ভাণ্ডার চালু করব। সেই সময় সিপিএম, কংগ্রেস, বিজেপি বলেছিল না, চালু করবে না, ভোট পাওয়ার জন্য বলছে, ভোট পাওয়ার রাজনীতি করছে। আজ 3 বছরের বেশি হয়ে গেছে সব্যসাচীদা, তুমি দেখতে পাচ্ছ 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার কিন্তু 1000 টাকা হয়েছে, 1000-এর লক্ষ্মী ভাণ্ডার 1200 টাকা হয়েছে। যেই নেতারা বিজেপির, সিপিএমের, কংগ্রেসের আজ অব্দি বলেছে যে বিজেপি, তৃণমূল কংগ্রেস ভিক্ষা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, সেই দলের সর্বোচ্চ নেতারা এসে বলছে আমরা ক্ষমতায় আসলে 3000 টাকা করে দেবো। পরিবর্তনটা এই জায়গায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলছেন না যে তিনি তার থেকে টাকা দিচ্ছেন, সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষকে ফেরানো হচ্ছে। সাধারণত আমরা দেখতে পাই, কিন্তু অতনুদা যেটা বলছিল এটাও তো ফ্যাক্ট যে আজকে তুমি যাদের হাতে টাকাটা দিচ্ছ তাদের যদি একটা বেসিক আয়ের একটা উৎস থাকতো, তাহলে এই টাকাটা হয়তো তাদের প্রয়োজন হতো না, সেই উৎসটা তৈরি করা যায়নি বলেই দিতে হতো না। সব্যসাচীদার টাকা প্রয়োজন হতো না বলাটা ভুল। মানে টাকার প্রয়োজন সবসময়, আমি সেটা হয়তো মানে ভুল বললাম। টাকার প্রয়োজন সবসময় তৃণমূলের চেয়ে ভালো কেউ জানে। অন্য স্টেটের একটু গুলিয়ে ফেলাটা মনে হয় ঠিক হবে না, কারণ পশ্চিমবাংলায় যেভাবে আজকে 12 বছর হয়ে গেল একটাও ফিতে কাটতে আমরা দেখেছি, যতগুলো দুর্গাপুজোর প্যান্ডেলের ফিতে কাটা হয়, একটা আমরা কারখানার ফিতে তো আমরা কাটতে দেখিনি। সেমিকন্ডাক্টর আসছে তো, সবই আসছে, সবই আসছে। দাঁড়ান, মানে সে তো নরেন্দ্র মোদীকে ঠিক করে যেভাবে বিজনেস সামিট গুলো হয়, লক্ষ লক্ষ টাকা সেখানে খরচা হয়, সেখানে একটাও কি শিল্প এসছে পশ্চিমবাংলায়? আমাদের ফিতে কাটা পরে বিল্ডিং ভেঙে পড়ে না, এয়ারপোর্ট ভেঙে পড়ে না। বিল্ডিং ভেঙে পড়েনি, মেটিয়াপুরুষ গার্ডেন নিচে কি হলো? বিল্ডিং ভেঙে পড়েনি, আমাকে ক্ষমা করো, এয়ারপোর্ট ভেঙে পড়েছিল, টার্মিনাল ভেঙে পড়েছিল, ক্ষমা করো। আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যে অবস্থা চলছে, সৌমদীপ, আমার ধারণা যেটা বলতে চাইলো, মহারাষ্ট্রে যেরকম একের পর এক ঘটনা ঘটেছে, শিবাজি মূর্তির উদ্বোধন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তা ভেঙে পড়ে যাচ্ছে, ব্রিজ উদ্বোধন হচ্ছে, সেই ব্রিজে ফাটল দেখা দিচ্ছে, মানে একের পর এক মানে ইনফ্রাস্ট্রাকচারাল একটা দুর্নীতির অভিযোগ কিন্তু মহারাষ্ট্রেও হয়েছে। যাই হোক, ইস্যু অনেকগুলো আছে, গুলিয়ে যাবে। আমি একটু রাজাদার কাছে, রাজাদা, যদি এটাই ফিউচার হয় তাহলে কি কোথাও গিয়ে সাধারণ লোক মনে করে নিয়েছে যে এই যে নেতাদের আমি ভোট দিচ্ছি এরা টাকা খাবে, এরা দুর্নীতি করবে, আমি ভাই আমারটা বুঝে নেব, আমি কি পাচ্ছি, তুমি আমায় যত দেবে, যে যত দেবে আমি তার? হ্যাঁ, দেখুন, মানে পলিটিক্সে আমার যেটা ধারণা যে একটা পভার্টি অফ আইডিয়াস, মানে কি করব, মানুষের জন্য আমি কি করতে পারব সেটা বুঝে উঠতে পারছে। যেটা বললেন, মানে মানুষের যে চাকরি, সেটা তো আর ওই সরকার এসে সিদ্ধান্ত নেওয়া না কালকের 1 কোটি চাকরি হবে। চাকরি হয় হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নের ফলে, মানে লেবার ডিমান্ডকে আমরা বলি ডেরাইভ ডিমান্ড। সাধারণ জিনিসের চাহিদা থাকে তাহলেই লেবারের চাহিদা তৈরি হয়। সাধারণ মানুষের চাহিদা তৈরি হয় যখন বেশি ইনকাম বাড়ে, সেটা তো কোনো সেই ধরনের প্রচেষ্টা সেভাবে আমরা তো দেখছি না। সুতরাং ওই সবাইকেই যে প্রসেসটা আমরা দেখেছিলাম একসময় গ্রিক দেশে ছিল, রোমান এম্পায়ারে চালু ছিল, যে মানুষকে কিছু প্রিভিজ বা রেউরি যেটা বলছেন জব,
যেটা এন্ট্রি নাম্বারও চালু করেছিলেন, পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গলের ভিত্তি এই যেটা তৃণমূলের যিনি আছেন বললেন, এবং সেটাই লড়কি বহিন সেটাই এখন বলা হচ্ছে 2100 টাকা তারা দেবে। মহাজ্যোতি বলছে 2100 টাকা করে মাসে আমরা দেব। অর্থাৎ মোটামুটি বোঝা যাচ্ছে যে কর্মসংস্থান, চাকরি, ডিসেন্ট লিভিং, ডিসেন্ট ইনকাম, এইগুলো নিয়ে কারোর চিন্তা ভাবনা নেই। মানুষ কিভাবে সুন্দর করে বাঁচতে পারবে, অর্থাৎ আমি তোমাকে 1000 টাকা দেবো, এই যে 1200 টাকা দিয়ে আমরা ভাবছি কি বিরাট কাজ করেছি। যিনি বলছেন তিনি কি ভেবে দেখেছেন 1200 টাকা তার রোজগার হলে তার কি অবস্থা হবে? অথচ দেখুন, আমরা মহারাষ্ট্র নির্বাচনে মহাজ্যোতি বলছে 2100 টাকা দেবো, এবং এটাই ভাবছে তাদের ভোট জেতার একমাত্র সম্বল। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক নেতারা তারা কিভাবে দেশের মানুষকে উপকার করবে, তারা ওই কিছু পয়সা দিয়ে তাদের ভোট কেনার চেষ্টা, এর বাইরে কিন্তু তাদের যে পরিকল্পনা সেটা আমরা দেখিনি। আচ্ছা, আমি একটু ঝাড়খণ্ডের দিকে এবারে আসি। ঝাড়খণ্ডে অতনু, ঝাড়খণ্ডেও একটা বিষয় দেখো, দুর্নীতি একটা বড়সড় ইস্যু। মুখ্যমন্ত্রী তিনি জেলে চলে গেলেন, মানে জমির পর জমি দুর্নীতির অভিযোগ, আদিবাসীদের জমি দখলের অভিযোগ। এত যদি বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, এবারে প্রমাণ হলো কি না হলো, জামিন পেল, এই নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু দুর্নীতির অভিযোগটা উঠবে কেন? বারবার এই বিরোধীদের প্রতি এই বিজেপির এই প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে কিভাবে? মুশকিলটা হচ্ছে ঝাড়খণ্ড থেকে শুরু করে বাকি দেশের অন্যান্য রাজ্যে তুমি যদি দেখো, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশের শাসক দল তার সমস্ত এজেন্সিকে, বিশেষ করে গত নির্বাচনের সময় থেকে প্রাক্কাল থেকে সমস্ত এজেন্সিকে হচ্ছে একদম নির্দিষ্টভাবে সমস্ত বিরোধী দল যারা রয়েছেন, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে নামিয়ে দিয়েছেন। মানে এই অভিযোগ আজকে থেকে না, সেই পেগাসাস থেকে শুরু হয়েছে। তারপর থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে একের পর এক যদি দেখো, বিভিন্ন মামলাতে, বিভিন্ন মামলার নামে, মামলার ইয়েতে ইডি, সিবিআই, আবগারি দপ্তর, সমস্ত দপ্তরকে, সমস্ত এজেন্সিকে কাজে লাগিয়ে সমস্তভাবে যেখানে যেখানে যতটা সম্ভব ভয় দেখানোর চেষ্টা করা যাচ্ছে। এখন কিছু না হলে কিছু করা সম্ভব। যদি ইডি সিবিআই ভাবে আমার বিরুদ্ধে তদন্ত করবে, একদম বলছি, হতাশ হয়ে চলে যাবে। আমি বললেন না, আপনার নাম অতনু না তো দিদি, আমি তোমার এই পয়েন্টেই আসি। কিছু না হলে কি কিছু হওয়া সম্ভব? ঠিকই তো। যেমন তুমি ধরো পশ্চিমবঙ্গে নেতাদের খাটের, বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে কোটি 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 টাকা বেরোয়। এইগুলো আসলে বিজেপিকে ইন্ধন যোগায় এগুলো বলবার জন্য যে এই দেখো যারা আমাদের বিরোধী হয়ে রয়েছে, যদিও তৃণমূল স্বঘোষিত বিজেপি বিরোধী, বিজেপির সঙ্গে দীর্ঘদিন ঘর সংসার করে এসছে, তো দীর্ঘদিনের হচ্ছে এদের একটা ইয়ে রয়েছে, এবং টোটালটাই বিজেপির যে জায়গাটা তৈরি করেছে সারা দেশের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ, মানুষের মনের মধ্যে কে কি খাবে, কে কি পড়বে থেকে, কে কি বলবে থেকে শুরু করে অভিযোগ নয় তোমাদের। আরজেডি, জেএমএম বা সিপিআইএম এর লিবারেশন হাত ধরাধরি করে লড়ছে, ওরা সাধু, তৃণমূল খারাপ, এটা তো হতে পারে না। সবাই তো একসাথে জোটে আছো তোমরা। না, জোটে না। আমি আপনাকে পরিষ্কার করে বলি, আইএনডিআই ইন্ডিয়া প্ল্যাটফর্মে খুব পরিষ্কারভাবে, যে ইন্ডিয়া প্ল্যাটফর্ম 2019-এর ভোটের আগে যেটা তৈরি করা, 19 বলছি, মাফ করবেন, 2024-এর ভোটের আগে যে প্ল্যাটফর্ম তৈরি করা হয়, তার প্রধান লক্ষ্য ছিল হচ্ছে নিজ নিজ রাজ্যভিত্তিক, রাজ্যওয়ারি পরিস্থিতির ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে। নির্বাচন পরবর্তী সময় যে সেই প্রচেষ্টাই থাকবে যাতে তৃতীয়বার করে মোদী সরকার আবার করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের সরকার গঠন করতে না পারে। এটাই ইন্ডিয়ার প্রধান লক্ষ্য ছিল, এবং সেই লক্ষ্যে কিন্তু ইন্ডিয়ার রাজ্যওয়ারি যেরকম আলাদা আলাদা প্রত্যেক রাজ্যের যা পরিস্থিতি, সেই অনুযায়ী আলাদা আলাদাভাবে সেখানে ভোটের পরিস্থিতি, সেই অনুযায়ী আলাদা আলাদাভাবে সেখানে আসন সমঝোতা, সেই অনুযায়ী আলাদাভাবে ভোটের প্রচার, সমস্তটাই চলে। কাজেই টোটাল আইএনডিআই এর সঙ্গে রাজ্যে তৃণমূলের দুর্নীতিকে গুলিয়ে একসাথে ফেললে কিন্তু মুশকিল। আচ্ছা, আমার একটা বিরতি নিতে হবে, আর এই জায়গাটা আমি পরে আসবো। এই যে আলাদা আলাদা রাজ্যবাড়ি, হাত ধরাধরি, কেন্দ্রে একসাথে, এই যে ভাবমূর্তি, ভাবনার যে একটা ফারাক রাজ্যবাড়ি আর দেশবাড়ি, কোথাও গিয়ে কি সেই কারণে ইন্ডিয়া বারবার ধাক্কা খেয়েছে, যেরকম হরিয়ানায় হলো, সেটাই কি মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডেও হতে পারে? আলোচনা ফিরে একটা বিরতির পর। সৌমদীপের কাছে। সৌমদীপ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যারা নেতা রয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, ঠিক যেরকম দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যদিও তাদের দাবি যে না, এটা একেবারে রাজনৈতিক প্রতিহিংসা। যদি ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় আসে, বিজেপি সরাসরি তো বলবে দুর্নীতিগ্রস্ত নেতাদের ভোট দিল না সাধারণ মানুষ। এই জায়গা থেকে তো বিজেপি একটা ন্যারেটিভ সেট করতেই পারে, যেহেতু ওখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছেন, তাই এই রায়। এখানে যদি শান্তিপূর্ণ ভোট হয় তাহলে মানুষ একই রায় দিত, কারণ এখানকার নেতারাও সেরকম একই রকম।
সব্যসাচীতে ভাবলে খুব হাসি পায় যে বিজেপি বারবার করে বলে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও রক্তপাত হয় না, গুলি চলে না, বোম পড়ে না। আবার আরেক দিকে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গে যারা ভোট করাচ্ছে তারা কেন্দ্রীয় বাহিনী, কোর্টের অর্ডারে আসে। কেন্দ্রীয় বাহিনী কাদের আন্ডারে চলে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন্দ্র সরকারে কে আছে? এটা তো খুব সিম্পল একটা প্রশ্ন যে আজকে যদি কেন্দ্রীয় বাহিনী থাকার সত্ত্বেও বোম পড়ে, গুলি পড়ে কোনো একটা নির্বাচনী জায়গায়, তাহলে কার দায়িত্ব থাকবে সেখানে? সেখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ছেড়ে দিন, লোকাল পুলিশ ছেড়ে দিন, প্রথমে তো আমি ধরবো কাকে? যে সেন্ট্রাল থেকে যেই ফোর্স এসছে তাদেরকে ধরবো। খুব হাসি পায়। ও বাচ্চা ছেলে, ওকে আর আমি কি বলবো। এখানে সেন্ট্রাল বাহিনী আসছে, কিন্তু সেন্ট্রাল বাহিনীকে নিয়ন্ত্রণ এখানে কে করে? তার লাভ কলকাতা কি আছে? পুলিশ। তার লাভ কি আছে? কলকাতা পুলিশ তারা কি আপনি চেনে? তো তাহলে পশ্চিম বাংলার লাভ কি আছে? এলাকা, আপনি তাহলে পশ্চিম কোর্টের বাংলার উপরে জায়গায় প্রশ্ন তুলে তাদেরকে দিচ্ছেন। নিয়োগ কে করে? আপনি কোর্টের না উপরে না, প্রশ্ন তাদেরকে তুলে নিয়োগ দিচ্ছেন। কে করে? আজকে যদি নিয়োগ কে কোর্টের করে? অর্ডারে তাদের সেন্ট্রাল পুলিশের ফোর্স আসে, পদস্থ আজকে অফিসাররা, যদি কোর্টের অর্ডারে পুলিশের সেন্ট্রাল ফোর্স পদস্থ আসে, অফিসাররা তাদেরকে নিয়োগ করে। তুমি শোনো, তাদেরকে নিয়োগ করে পুলিশের পদস্থ আচ্ছা, আসবো অফিসাররা। শর্মিষ্ঠা জি, তারা শর্মিষ্ঠা, কাকে আসবো, চেনে? আসবো। নর্মাল যা তাহলে technically লাভ নেই তো। নর্মাল যা প্রসিডিওর সাধারণ নির্বাচন বা জেনারেল ইলেকশনের সময় যা কিনা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে, তা কন্ডাক্ট করার সময় কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন বুথের নিরাপত্তার দায়িত্বে মানুষের গণতন্ত্র সুনিশ্চিত করতে যায় এবং সেখানে তারা বুথ পাহারার দায়িত্বে মূলত থাকে। আবার একথাও ঠিক সব্যসাচী যে যারা যখন আসে এরিয়া ডমিনেশন বলে একটা প্রসিডিওর থাকে, না, আমি বা বুঝলাম route march পুলিশের উপর থাকে, নির্ভর করতে সেই হয়, সমস্তটাই কিন্তু হচ্ছে তাদের পুলিশের উপর নির্ভরশীল শর্মিষ্ঠা থাকতে জি, হয়। যুক্তি যদি মানতে হয় তাহলে আমার লাভটা কি আছে এনে? তাহলে কিন্তু মুশকিলটা কি হলো, তুমি হচ্ছে তৃণমূল লুফলস বার করছে। মানে ধরো রাজ্য পুলিশের উপর দায়িত্ব রইলো রুট মার্চ করানোর জন্য, এখন রাজ্য পুলিশ কি করলো, যে জায়গাগুলো সেন্সিটিভ বুথ সেখানে না নিয়ে গিয়ে সাধারণ জায়গা থেকে তাদেরকে রুট মার্চ করে নিয়ে গেল। রুট মার্চের জায়গাটা কি? এরিয়া ডমিনেশন কেন করানো হয় সেন্ট্রাল ফোর্সকে দিয়ে? যাতে করে কিনা যারা ভোটের দিন গন্ডগোল করবে ভাবছে বা মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করবে ভাবছে তাদের উপর ডমিনেন্স তৈরি করা। তাহলে এর কোনো সলিউশন নেই? হ্যাঁ, এর কোনো সলিউশন নেই। টেকনিক্যালি সলিউশন হচ্ছে তৃণমূলকে হারানো, যাতে তাদের অধীনস্থ পুলিশ এই সেন্সিটিভ এলাকাগুলোকে হচ্ছে গিয়ে না দেখিয়ে যে না, না, সাধারণ না, জায়গাগুলোকে আমার এখানে দেখায়, একটা কথা এই জায়গাটা বলা হচ্ছে আছে। মুশকিল। আমরা যে রাজ্যটায় বাস করি এখানে কিন্তু ইডিকেও মার খেতে হয়, সিবিআই কে মার খেতে হয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আচ্ছা, মার খেতে আচ্ছা। হয়, এনআইএ কর্মচারীদের কর্তাদের মার খেতে হয়। এখানে কিন্তু পুলিশও মার খাচ্ছে, এখন উর্দিধারীরাও মার খাচ্ছে। আচ্ছা, এখন। আমি আসবো, আলোচনায় আসবো। আমাদের সঙ্গে কংগ্রেসের লিপিকা দিও রয়েছে, লিপিকা ঘোষ। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমি সরাসরি লিপিকাদির কাছে যাব। লিপিকাদি, এই দুটো ইলেকশন যদি আমরা দেখি মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডের, একটা স্পষ্টত কোথাও গিয়ে যে বিজেপির মেরুকরণের রাজনীতি এটা খুব একদম দগদগিভাবে এসেছে। ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু, বাংলাদেশের বর্ডার কোথায়, অনুপ্রবেশটা হচ্ছে কি করে? তাহলে কি বিহার আর বাংলার ভোটের আগে একটা জমি তৈরি করে রাখার চেষ্টা বলে তোমার মনে হয়? আমি এটাই বলতে যাচ্ছিলাম যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যখন কথা হচ্ছিল, একটু আগে আমি ঢুকতেই শুনছিলাম কেন্দ্রীয় বাহিনী নিয়ে, তখন বলা হচ্ছে যে রাজ্য এখানে পরিচালনা করে, কেন্দ্রীয় বাহিনী আসছে, তার ভূমিকা নেই। তাহলে এই যে এই একটা সম্পূর্ণ সর্বৈব একটা ভুল কথা, মানুষকে ভুল বোঝানো। ঠিক সেম জিনিস হচ্ছে অনুপ্রবেশকারীদের। আরে অনুপ্রবেশ, বর্ডার সিকিউরিটির দায়িত্ব কার হাতে? কোন দপ্তরের হাতে বর্ডার সিকিউরিটির দায়িত্ব? বললেই হলো যে বিজেপি আর কেন্দ্রীয় সরকার বললেই হলো আমার কোনো দায়িত্ব নেই, অনুপ্রবেশ হচ্ছে। এটা সর্বৈব মিথ্যা কথা, একটা পুরো জায়গা তৈরির ব্যাপার ছাড়া আর কিচ্ছু নয়। না না, এই কথাটা একদম ঠিক না। বিশেষ করে ঝাড়খণ্ড অনুপ্রবেশ তো হচ্ছেই। একসময় মমতা ব্যানার্জি অনুপ্রবেশের বিরুদ্ধে তিনিও আমরা লোকসভা জানি স্পিকারের উপর কাগজ ছুড়ে। না না, একদম। কিন্তু ঝাড়খণ্ডে যে সাঁওতাল পরগনা যে অংশটা, এখানে বিভিন্ন অংশ দিয়ে যে অনুপ্রবেশকারীরা ঢুকছে, 70% জনসংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে এবং তারা ভীষণভাবে এবং এরা বাংলাদেশ থেকে এসে ঢুকছে। শুনুন, নজরদারি আজকে সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় নিরাপত্তার স্বার্থে যে জমিটা বর্ডার তৈরি করবার জন্য যে জমি দেওয়ার কথা, পশ্চিমবঙ্গ সরকার কি সেটা দিয়েছে? দেয়নি তো। পশ্চিমবঙ্গ সরকার সেটা দেয়নি। ঢুকছে কোথা থেকে তাহলে? আরে পশ্চিমবঙ্গে ঢুকছে কোথা থেকে? ঢুকছে কোথা থেকে? বিজেপি তথ্য দিই কোথা থেকে ঢুকছে? এটাও তো একটা বিরাট প্রশ্ন। একটা রাস্তা দিয়ে ঢুকছে, কেউ জানতে পারছে না। অনুপ্রবেশের একটা কথা হলো, আজকে যদি আমি অন্য রাষ্ট্র থেকে অনুপ্রবেশে বাদও দিই, আজকে বিহার থেকে যে অস্ত্রগুলো আসছে, এটা কি করে আসছে? আজকে এখানে তাহলে কেন্দ্রীয় সিকিউরিটি ফোর্স কি করছে সেটা বলতে হবে। তাহলে তার ব্যর্থতা স্বীকার
দুগ্ধপোষ্য শিশু, কেন্দ্র সরকার কি দুগ্ধপোষ্য শিশু একদম বসে থাকবে যে বসে 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 শুধু দুধ খাবে? শুধুমাত্র একটা ভোটার কার্ড, একটা আধার কার্ড দিয়ে শুধুমাত্র ভোটের স্বার্থে যেটা চলছে গত 34 বছরও ছিল, আজও তাই আছে এবং আরো ভয়ঙ্কর ভাবে আছে। এ তো এবং অনুপ্রবেশ চলছে। হাস্যকর কথা যে বর্ডার দিয়ে ঢুকছে, লোক কেউ জানতে পারছে না। অনুপ্রবেশের সমস্যা নিয়ে বিজেপি যেটা বলছে সব্যসাচী, ধরো এই অনুপ্রবেশ যে হয়, লোকগুলো আসে কিভাবে, মানে বিজেপির কথা অনুযায়ী বলি, নিশ্চয়ই কোনো একটা রাস্তা ধরে আসছে, মানে ওরা তো হচ্ছে বর্ডার একদম থেকেই ঠিক কথা। ওই হাততালি বাজিয়ে হিরক ইয়ের মতো গুপি বাগার মতো শুন্ডি বলে তো কোথাও চলে যেতে পারছে না, তাদের লোকে যাবে কোথায়? ধরো আমরা যেখানে বসে আছি এই সেক্টর 5, এখান থেকে বর্ডার কিন্তু খুব বেশি দূরে না, বা ধরো হচ্ছে সল্টলেক এলাকা, বা ধরো হচ্ছে সায়েন্স সিটির এখান থেকে ভাঙড় হয়ে বাংলা বর্ডার খুব একটা দূরে না। বিজেপির একজন নেতা আজব দিয়ে এই রাস্তা থেকে এসে একটু দেখাতে পারতেন। বিজেপি সায়েন্স সিটি অডিটোরিয়াম ভাড়া করে অনুপ্রবেশের কথা নিয়ে হচ্ছে সভা করে, কিন্তু আজ অবধি কোথাও একটা রাস্তা আটকে কোথাও একটা মিছিল মিটিং করে বললো না যে এই রাস্তাটা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। দেখো সব বলেছি, অনুপ্রবেশ হয়েছে কি হয়নি তার জন্য বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে সেন্সাস, জনগণনা। বিজেপি সরকার কত বছর ধরে জনগণনা বন্ধ রেখেছে? তাহলে কোন ভিত্তিতে হচ্ছে বলতে পারছে যে এত লাখ অনুপ্রবেশকারী এখানে ঢুকেছে, অত লাখ অনুপ্রবেশকারী ঢুকেছে? দেখুন সব বলেছি, একটা জিনিস খুব পরিষ্কার, অনুপ্রবেশ অবশ্যই একটা জাতীয় সমস্যা, খুব স্বাভাবিক কারণে, মানে একদম বেসিক অর্থনীতি, মানে এতে বিশাল অর্থনীতির জ্ঞান না থাকলেও সাধারণ অঙ্কে বোঝা যায় আমার দেশের সম্পদ যদি দেশের যারা সেই সম্পদ ভাগের মানে যাদের মধ্যে রাইট নেই তারা যদি আসেন, স্বাভাবিকভাবে সম্পদের সমবন্টনে বা দেশের যারা নাগরিক তাদের ক্ষেত্রে সম্পদের উপযোগিতার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কিন্তু এই যে এই পার্সেন্টেজটাকে যদি সঠিক তথ্যের ভিত্তিতে, জনগণনার ভিত্তিতে যদি ব্যাকটাপ না করা যায়, অমুক জায়গায় অমুক জাতের অত লোক বেড়ে গেছে, অমুক জায়গায় তমুক সম্প্রদায়ের অত লোক বেড়ে গেছে, আসলে বিজেপির যে চিরাচরিত জাতের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, মানুষকে ভাগাভাগের ভিত্তিতে যে ভোট ব্যাংকের রাজনীতি, সেই রাজনীতির আগুনে হচ্ছে নিজেদের স্বার্থের রুটি শেখা ছাড়া আর কিছুই না। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো অমুক জাত পাবে, ওটা এটা হচ্ছে সিপিএম কংগ্রেসই মানুষকে বিভাজন করে রেখেছে, জাত জাত কথাটা বলে। বিজেপি কখনো বলে না। এই কথাটা ইউপি থেকে বলেন তো, এই কথাটা ইউপি থেকে বলেন তো, আমি এই জায়গা থেকে রাজাদার কাছে আসবো। রাজাদা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, রাহুল গান্ধী গত কয়েকটা নির্বাচনী প্রচারে এই জাত গণনার বিষয়টা সামনে এনেছেন, ফলে একটা অভিযোগ উঠছে কোথাও কংগ্রেস এবং জোট ইন্ডিয়া তারা জাতপাতের রাজনীতি সামনে আনছে মেরুকরণের রাজনীতির পাল্টা হিসাবে, এটা কোনো একটা অভিযোগ। যদি তাই হয় তাহলে মহারাষ্ট্রের ভোট বা ঝাড়খণ্ডের ভোট এবং যদি আমরা পরবর্তীকালে বিহার বাংলার ভোটও আসবে, এটা জাতপাতের রাজনীতি বনাম ধর্মীয় রাজনীতির এই অঙ্কেই কি গোটা বিষয়টা যেতে থাকবে গোটা বিষয়টা? হ্যাঁ দেখুন, মানে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তারা আর মানে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেটা আর ভাবতে পারছেন। সবাই একটা সময় বলতো যে ধর্ম নিয়ে ভাবনা, রাজনৈতিক ভাবনা বা জাতপাত আরো খারাপ, ধর্ম একটা নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট গোষ্ঠী, আর তার মধ্যে যারা সাব গোষ্ঠী তারা হচ্ছে বিভিন্ন জাত। এখন দেখা যাচ্ছে যে কি করে আমার সাধারণ মানুষের উপরে আমার আস্থা হারিয়ে গেছে, তাই একটা বিশেষ গোষ্ঠীর কাছে যদি যাওয়া যায়, তাদের দুঃখের কথা বলে তাদের ভোট টানা যায়, সেটাই হচ্ছে লক্ষ্য। কিন্তু যেটা আপনি দেখলেন হরিয়ানার যে ইলেকশনটা ঘটলো, কংগ্রেসের সেটা ভাবনা ছিল তারা জাট গোষ্ঠীকে একসঙ্গে রেখেছে, বিজেপির ভাবনাটা যেটা ঘটলো নন জাটদের গুছিয়ে ফেললো। এবারে যেটা মহারাষ্ট্রে যেটা ঘটছে, যেটা এনসিপি মহারাষ্ট্রে যেটা আমরা জানি মারাঠা কাস্টটাই মেন, সেখানকার সম্রাট হচ্ছেন শরদ পাওয়ার, সেই ভিত্তিক মহারাষ্ট্রের রাজনীতি, সেইভাবেই তারা আসরটা গুছিয়েছিল। বিজেপি সেখানে দেখা যাচ্ছে যে মারাঠা বিরোধী যে সমস্ত ওবিসিরা আছে তাদের সবাইকে এক করছে। এর ফলে যেটা ঘটার সম্ভাবনা আছে, আমরা যে ভারতীয় সবাই একসঙ্গে থাকবো সেই যে ভাবনা, আপনার যে হ্যাঁ ইউনিটি মিনস ডাইভার্সিটি, সেটাই হারিয়ে যাচ্ছে। কারণ আমরা ক্রমশ সংকীর্ণতার দিকে যাওয়ার চেষ্টা করছি। লক্ষ্য হচ্ছে ভোট, লক্ষ্য হচ্ছে রাজ্য নয়, দেশ নয়, লক্ষ্য হচ্ছে ভোট। কোন জায়গায় আমি ঢুকতে পারবো, কোন সংকীর্ণ জায়গায় আমি ঢুকতে পারবো, এটাই হচ্ছে যে আমরা বিহারও একই জিনিস দেখেছি, এখান থেকে কেউ বেরিয়ে আসছে না। দুর্ভাগ্যের ব্যাপার যে বামেরা যারা একসময় ক্লাসের কথা বলতো, কাস্টের কথা বলতো না, আজকের কিছু কথা শুনে মনে হচ্ছে তারাও মনে করছে যে মানে ইন্ডিয়াতে ক্লাস ডিভিশন নেই, কাস্ট ডিভিশনই আছে। এই জায়গায় যদি আমরা দাঁড়াই, মানুষের ঐক্য কোনোদিনই করে নিতে পারবো।
এই কথাটা কখন বললাম যে ইন্ডিয়ায় ক্লাস ডিভিশন নেই, কাস্ট ডিভিশন আছে? আমি বিজেপির যে ভোটের রাজনীতি, যে সংকীর্ণ রাজনীতি নিয়ে বিজেপি মানুষকে ভোট ব্যাংক ভেবে হচ্ছে, জাতের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, জন্ম পরিচয়ের ভিত্তিতে, খাদ্যাভ্যাসের ভিত্তিতে ভাগ করতে চায়। ভারতবর্ষ যে আসলে রাজাদা যেটা জিজ্ঞেস করছেন আপনি, সেন্সাসের গুরুত্ব যদি বলতে হয় তাহলেই বলতে হয় যে আপনার কাস্টের কথা ভাবতে হবে। কাস্ট সেন্সাসে সাপোর্ট করছো তো? কোথায় সাপোর্ট করেছি আমরা জাতপাত নিয়ে ইত্যাদি নিয়ে কোথায় সাপোর্ট করেছি? আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার। শাহরুখ খানকেও দেখছি ভোট দিয়ে বেরিয়েছেন। বিজেপি গোটা দেশে যে একদলীয় চিন্তা ভাবনা, একদলীয় ভাবনা, চিন্তার একদলীয়করণ, ভাবনার একদলীয়করণ, রাজনীতির একদলীয়করণ, কোনো মানে বৈচিত্র্যের মধ্যেই ভারত, এই যে উক্তি, এটাকে যেভাবে বারে বারে নষ্ট করে সংবিধানের আত্মাকে নষ্ট করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই, তার বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক দলকে আমরা হচ্ছে নেওয়ার চেষ্টা করছি, সেই লড়াইয়ের মধ্যে নেওয়ার চেষ্টা করছি। কিভাবে নষ্ট করেছে বলতে আপনারা বলবেন অনুপ্রবেশ রোখো, যখন বলবে সিএএ করি সবাইকে নাগরিক, তখন বলে না 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 হবে না হবে না মুসলমানদের। বিজেপি কখনো বলেছে হিন্দি ভাষা সম্বন্ধে আপনার এবং আপনার দলের কি স্ট্যান্ড? একদম দিদি, হিন্দি ভাষা সম্বন্ধে আপনার এবং আপনার দলের কি স্ট্যান্ড বলুন? হিন্দি সম্বন্ধে কি স্ট্যান্ড? হিন্দি ভারতের জাতীয় ভাষা কি ভাষা না? আপনার কি স্ট্যান্ড বলুন? হিন্দি ভারতের জাতীয় ভাষা কি ভাষা না? আপনার দলের কি স্ট্যান্ড? হিন্দি ভারতের জাতীয় ভাষা কি ভাষা না? আমি অতনুর এই কথাটাই আসবো শর্মিষ্ঠা দি, আমি এটা নিয়ে সৌম্যর রিয়াকশন নেব। অতনু একটা ইন্টারেস্টিং পয়েন্ট ধরিয়ে দিয়েছে যে এই যে হিন্দি ভাষা নিয়ে, আমার তো মনে হয় সৌম্য এর পরের যে বাংলায় যে ভোট হবে, বিধানসভা ভোট হয়, সেখানে এই ভাষাগত যে ডিভিশন, সেটা একটা বড়সড় ফ্যাক্টর হয়ে উঠবে, অন্তত যা পরিস্থিতি আমাদের যাচ্ছে। যে বিজেপির যে হিন্দি ইম্পোজিশন, সব জায়গাতে হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অবশ্যই হোক না, সমস্যা কিছু নেই, কিন্তু আমি আমার ভাষাকে প্রথমে রেখে যে হিন্দিকে প্রাধান্য দেবো, এই জিনিসটা এটা তো এরকম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এরকম বক্তব্য এসছে যে বিহারের থেকে বাংলা বেশি ছট পুজো হয়। না, সেটা কি খারাপ জিনিস? না, তাহলে তো এক পক্ষ প্রশ্ন তুলতেই পারে যে এখানে বাংলা ভাষাভাষীদের কোণঠাসা করে হিন্দি ভাষাভাষীদের আধিক্য হচ্ছে। যদি পশ্চিমবঙ্গে কোনো একটা পুজো বেশি হয় কোনো একটা রাজ্য থেকে, সেটা কি খুব খারাপ হবে? এবং এই জায়গা থেকে বিজেপির একটা ন্যারেটিভ সেট করা হয় যে ওরা ন্যারেটিভ, আমি গুলি ভাষীপন্থী, বিজেপি ওরা বাংলা ভাষা বিরোধী, বাঙালি বিরোধী, এরকম ন্যারেটিভ সেট করা হয়। নিশ্চিতভাবে বাঙালি বিরোধী। আজকে যেই বিজেপি এতদিন ধরে লাফালাফি করেছে, এক কথা বলেছে যে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা হয় না, সরস্বতী পুজো হয় না, সেই রাজ্যের সেই দলের সর্বোচ্চ নেতৃত্ব অমিত শাহর মতন বড় বড় লেভেলের নেতা মন্ত্রী এসে বলছেন যে আজকে ইউনেস্কো থেকে, ইউনাইটেড নেশনস থেকে ওয়ার্ল্ড হেরিটেজ একটা সম্মান দিয়েছে দুর্গাপূজাকে, সেটা তাদের জন্য, নরেন্দ্র মোদীর জন্য। এতদিন বলে এসছে দুর্গাপূজা হয় না, সরস্বতী পুজো হয় না, আজকে বলছে যে নরেন্দ্র মোদীর জন্য ইউনাইটেড নেশন থেকে, ইউনেস্কো থেকে একটা এরকম ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান পাওয়া গেছে। তো এটা কি দুতরফা কথা নয়? নিশ্চিতভাবে দুতরফা কথা। না, আমি ওটাই তো ভেবে পাচ্ছি না যে এরা মানে কোন জায়গায় ইউনিটিটা বলতে চাইছে। ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা সবসময় বলি যে ভারতবর্ষ নানা ভাষাভাষী, নানা ধর্মের দেশ। সেইখানে বিজেপি কি করতে চাইছে, কোন পুরো ব্যাপারটাই ক্লিয়ার নয়। আমরা তো কি করতে চাইছি সেটা একেবারে ক্লিয়ার। তোমাদের রাহুল গান্ধী যতগুলো বক্তব্য দেখেছি, সবাই তো দলিত 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 কার্ড তিনি প্রত্যেকটাতে ইস্যু করে গেছেন, অন্য কোনো ইস্যু নেই। না না, দলিত কার্ড তো আজকের এটা নয়, আজকের কথা নয় দলিত। তাহলে আমি ভাষার ভিত্তিতে মানে ভাগাভাগি করব, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করব, জাতের ভিত্তিতে ভাগাভাগি করব, এবং সমস্ত রাজনৈতিক দল কেউ এর ঊর্ধ্বে নয়। সারা ভারতবর্ষে যতগুলো স্টেট রয়েছে, প্রত্যেকটা স্টেটে দেখো আলাদা আলাদা ভাষা রয়েছে, আলাদা আলাদা জাতের মানুষ রয়েছে। তাতে একটা মানে বিভাজনের ন্যারেটিভ সেট করার তো কোনো প্রয়োজন নেই। না না, বিভাজনের ন্যারেটিভ তো ওভাবে সেট করা হচ্ছে না। যেটা বিজেপি করবার চেষ্টা করছে, যে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে, সেইটাই রাহুল গান্ধী তারই বিরোধিতা করছে। কারা গুলিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে রাজাদা? তারা এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, যখন ভাষার কথা যখন বললেন, এটা কিন্তু তামিলনাড়ু থেকে দেখা যাচ্ছে, যেটা দু একদিনের মধ্যেই এসেছে, যে কোনো ব্যাংকের অনুষ্ঠানে হিন্দি ভাষায় যে সমস্ত পোস্টার বা ডিসপ্লে বা ফ্লায়ার ছিল, সেইগুলোর প্রতিবাদ করছেন যে কেন এইগুলো করছে। ব্যাঙ্গালোরে এটা তো অবাক করা ব্যাপার। দেখুন সংবিধানে পরিষ্কার লেখা আছে সব ভাষাকে গুরুত্ব দিতে হবে, এবং হিন্দি ভাষাকে সংবিধানে যদি ভালো করে কেউ পড়ে, আমি আর্টিকেল নাম্বারটা এক্ষুনি মনে নেই বলে বলতে পারতাম, যে হিন্দি ভাষাকে গুরুত্ব দিতে হবে। হিন্দি ভাষা যদি কোথাও যদি একটা সংযোগকারী ভাষা হিসেবে তৈরি হয়, কারণ ইংরেজি একটা শিক্ষিতের ভাষা সে তৈরি হবে না, সেটা যদি তৈরি হয়
অসুবিধাটা কোথায়? এবং বাংলাতে তো আমরা দেখি হিন্দিতে চলছে, ইংরেজিতে চলছে, বাংলাতে চলছে, সব জায়গাতে একই 3 ল্যাঙ্গুয়েজ মোটামুটি সব জায়গায় মেনে নিতে হয়। কিন্তু হঠাৎই এই দেখা যাচ্ছে যে তামিলনাড়ুতে এটা বলে উঠলো ওরা, কিন্তু ইন্ডি জোটের যারা আছেন আমরা আশা করেছিলাম তারা তো অ্যাটলিস্ট বলবেন যে না হিন্দিটা কি অসুবিধাটা কোথায়, থাকুক না, মানুষ জানুক না। সুতরাং সেই জায়গায় যে দেখুন এটা যদি রাজনীতি করা যায়, এটা যদি কিছু ভোট পাওয়া যায়, এই দিকেই সবাই ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু হিন্দি থাকবে, সংবিধান সব কটা কেন তামিল তেলেগু কেন আপনি চাপিয়ে দেবেন? হিন্দি থাকবে সারা ভারতবর্ষে এটাই তো আমি এতগুলো জিজ্ঞেস করলাম ভাষা সুপ্রভাজি। রয়েছে, বিজেপি এতগুলো জাত বিজেপির যিনি রয়েছে। প্রতিনিধি আছেন উনি বলছেন কেন তো আপনি বিজেপির এই চাপিয়ে দেবেন? আধিপত্যবাদ নেই, উনি শুধু বলুক হিন্দি ভারতের জাতীয় ভাষা, উনি মানেন কি না, মানেন না? সমস্যাটা কোথায় হচ্ছে, গোটা সমস্যাটা মানে কোথায় আপনি হচ্ছে, মানেন কি মানেন না বলুন না। রিসেন্ট আমি একটা Recent- সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম যেখানে একজন মহিলা তিনি বাংলায় কথা বলছেন বলে কয়েকজন হিন্দিভাষী তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। বিজেপি মানে নেতা করেছে বিভাজন, বলছে ওরা বাইরে বসে চিরের বিভাজন ক্রমশ চওড়া এবং আমি আমি আশ্চর্য হব না যদি আমাদের রাজ্যের ভোটেও এই ধরনের এই বিভাজনের বিষয়টা ইস্যু হয়। এবং আমি একে কাকে দোষ দেবো? অতনু, প্রত্যেকে এর জন্য দায়ী, একা বিজেপিকে দোষ দিয়ে কি লাভ? বিজেপি এই যে আধিপত্যবাদের রাজনীতি, হিন্দি আগ্রাসনের রাজনীতি গোটা দেশে চাপিয়ে দিয়েছে। আজকে তুমি জানো হাউসে পার্লামেন্টে ডিএমকে নেতা স্টালিন আজকে উনি সরাসরি বলেছেন এলআইসির পোর্টাল খুললে শুধুমাত্র হিন্দিতে হচ্ছে লেখা আসছে এবং হিন্দিতে হচ্ছে অ্যাডভার্টাইজ আসছে। কেন্দ্রীয় সরকারকে ঢোক গিলে বলতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার, ওটা একটা টেকনিক্যাল এরার ছিল। কারণ কেন্দ্রীয় সরকারে যারা আছে তারাও জানে যে সংবিধান বলছে দেশে কোনো জাতীয় ভাষা নেই, হিন্দি আমাদের জাতীয় ভাষা নয়। দেশের যে সমস্ত কটা ভাষা শিডিউলে যে কটা ভাষাকে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছে সমস্ত কটা ভাষাই দেশের ভাষা, ভারতবর্ষের কোনো জাতীয় ভাষা নেই। কিন্তু বিজেপি প্রতিদিন প্রতিনিয়ত তার সমস্ত এজেন্সি দিয়ে তার সমস্ত পোর্টালের মধ্যে দিয়ে বারবার এই যে চাপিয়ে দেওয়া এই আধিপত্যবাদের বিরুদ্ধে হচ্ছে আমাদের লড়াই। যে আধিপত্যবাদ মনুবাদের ফসল হিসেবে, যে আধিপত্যবাদ মনুবাদের ফসল হিসেবে বিজেপি মানুষের সমাজ সংসারে চাপিয়ে দিতে চাইছে। তোমরাই দেখো, আমি ধর্মীয় বিভাজন নিয়ে আলোচনা শুরু করলাম, জাতি বিভাজন নিয়ে আলোচনা শুরু করলাম, ভাষা বিভাজন ইস্যুর মধ্যে চলে গেল। মানে বিভাজনটাই যেন ইস্যু, বিভাজনটাই সামনে কাট। চাপিয়ে দেওয়া শিক্ষা, চাপিয়ে দেওয়া সমস্ত মুরলীধর সেনের স্ত্রীরা কি শেখানো হয় যে হিন্দি ভারতের জাতীয় ভাষা হয়ে গেছে সব বলা। না শেখানো কি কেন্দ্র থেকে আমাদের বাংলা ভাষাকেও ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলা ভাষার একটা আলাদা বলতে পারবে না প্রান্তিক মানুষের ভাষা, বিজেপির মনোবাদ বিরোধী ভাষা, বিজেপির মনোবাদ যে সংস্কৃতকে যে হিন্দিকে চাপিয়ে দিতে চাইছে, যে অলচিকির উপরে আজকে বাধ্য হয়েছে তাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিতে, যে তামিলকে চেপে দিতে চেয়েছে তাকে সেই তামিল ভাষা, যে তেলেগু ভাষাকে বিজেপি চাপতে চেয়েছে সেই ভাষাকে আজকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আমি আপনার কাছে আসবো একটা বিরতির পর, প্লিজ সঙ্গে থাকুন। ইলেকশনে দাঁড়িয়েছে। যে বিষয়টা নিয়ে আলোচনার হাওয়া গরম হয়ে উঠল, বিভাজনের রাজনীতি যেই ক্ষমতায় আসুক না কেন মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডে, বিভাজনের রাজনীতি কি ভবিষ্যৎ? এই প্রশ্নটা রেখেই শেষ করব, প্রত্যেকের কাছে আসবো, রাজাদাকে দিয়ে শেষ করব। প্রথম আমি সৌম্যর কাছে আছি, 30 সেকেন্ড করে সময়। সৌম্য, বিভাজনের রাজনীতি ততদিনই ভবিষ্যৎ হবে যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, তারপরে আর এরকম কিছু হবে না বলে আশা করি। নির্বাচন আজকে হয়ে গেছে 23 তারিখে, আপনারা জানেন সকলেই ফলাফল। প্রত্যেকটা জায়গাতে উপনির্বাচন হয়েছে, যেখানে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে, প্রত্যেকটাতে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এনডিএ জোট মাটির তলায় মিশে যাবে। ইন্ডিয়া জোট যেখানে যেখানে যেভাবে যেভাবে লড়েছে প্রত্যেকটা জায়গাতে তারা জিতবে। মহারাষ্ট্র হোক, ঝাড়খণ্ড হোক, হরিয়ানা হোক, যে ভোটই হোক, আমরা একদম আমাদের প্রথম থেকে বিজেপি এবং বিজেপির রাজনীতির বিরুদ্ধে আমাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের যা সামর্থ্য রয়েছে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে বিজেপি বিরোধী মানুষের জোটকে গড়ে তোলবার জন্য সেই কাজ আমরা এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, নির্বাচনের ফলাফল নিশ্চয়ই আমরা আশাবাদী, কিন্তু তারপরে ফলাফল যাই হোক না কেন, যেমন হরিয়ানা সামান্য কিছু ইয়ের জন্য মিস্টেক হয়ে গেছে, যাই হোক, তো সমস্ত কিছুর মধ্যে দাঁড়িয়ে আমাদের এই কাজটা অনবরত চলবে, বিজেপি বিরোধী লড়াইয়ে গোটা দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা। না, ইন্ডিয়া জোটের কোনো আইডিওলজি নেই, কোনো স্থিরতাও নেই। যেটা এনডিএ এই মুহূর্তে ভারতবর্ষকে রক্ষা করতে পারে একমাত্র এনডিএ এবং নরেন্দ্র মোদীর সরকার। লিপিকাদি
না না, ধর্মীয় বিভাজন তো তৈরি করলেও এই বিজেপি ক্ষমতায় আসার পর বিভাজন, আমার মতে, আমাকে যদি বলা হয় তাহলে ভারতবর্ষে এই মুহূর্তে বিভাজন হওয়া উচিত ধনী আর দরিদ্রের। একটা শ্রেণীর হাতে অর্থের প্রাচুর্য হয়ে যাচ্ছে আদানি আম্বানির হাতে, আর একটা মানুষ না খেতে পেয়ে অর্থনৈতিক সংকট, মূল্য বৃদ্ধি, বেকারত্ব সারা দেশকে নিমজ্জিত করেছে। সেই জন্য আমি বলছি এখন হওয়া উচিত কংগ্রেসের কাছ থেকে শেখা দরকার। আগে কংগ্রেস ভারতবর্ষকে তৈরি করেছে। আমার সময় একদমই শেষ। রাজাদাকে দিয়ে শেষ করো। রাজাদা। হ্যাঁ দেখুন, মানে লাস্ট যে বিতর্কটা আমরা সেটাই ছিলাম, আমি একটু খালি সংযোজন করে দেব। যারা বলার চেষ্টা করছে তারা বিজেপি বিরোধী এবং বিজেপির কিছু প্রচেষ্টা নাকি হিন্দিটা সারা ভারতবর্ষে আধিপত্য বিস্তারের চেষ্টা, তারা সংবিধান পড়েননি। 351 ধারা পরিষ্কার বলে দিয়েছে ভারত সরকারের দায়িত্ব হবে হিন্দিকে মিডিয়াম অফ এক্সপ্রেশন হিসেবে সেটাকে প্রমোট করা। এই ধরনের ল্যাঙ্গুয়েজ পরিষ্কার লেখা আছে। 48 সালে যখন কনস্টিটিউশন ড্রাফট হয়েছিল এটা ছিল না। 49-এ যখন কনস্টিটিউশন অ্যাডপ্টেড হলো তখন কিন্তু সেই জায়গায় বিজেপি কেউ ছিল বলে আমার জানা নেই। যারা ছিলেন তারা কিন্তু সেটা ঢুকিয়েছিলেন। সুতরাং এইভাবে যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি একটা নন ইস্যুকে ইস্যু করতে হয়, তারা লড়াই করতে পারবেন না। আচ্ছা, পরিস্থিতি কি হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। তবে তার আগে রেজাল্ট জানার জন্য অবশ্যই চোখ রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।